আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সীমান্ত থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এই ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাতারস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এই ড্রোন হামলায় আবাসিক সহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি। রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার 3 দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়। কাজানের মেয়র বলেছেন, হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে। ইউক্রেনের একের পর এক ড্রোন হামলার পর 13 লাখ বাসিন্দার শহরটি থেকে অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। তাতারস্তানের নেতা রুস্তম মিন্নিখানভ বলেন, কাজান বড় ধরনের ড্রোন হামলার শিকার হয়েছে। অতীতে শিল্পাঞ্চলে হামলার ঘটনা ঘটলেও শত্রুপক্ষ এখন বেসামরিক মানুষের ওপর হামলা চালাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শেষ মুহূর্তে ইউক্রেনের জন্য নতুন করে 120 কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করছেন। আগামী 20 জানুয়ারি বাইডেন বিদায় নেবার আগেই এই অর্থ ইউক্রেনকে দেওয়া হবে বলে সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, বাইডেন প্রশাসনের অধীনে এই নিয়ে ইউক্রেনে $60 বিলিয়ন বেশি সহায়তা দেওয়া হচ্ছে। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 442তম দিন ছিল শনিবার। যথারীতি এদিনও উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার সেনাদের ওপর হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা এদিন জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় একটি জটিল অপারেশন চালিয়েছে। এই অভিযানে 3 ইহুদিবাদী সেনাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তাদের অস্ত্র জব্দ করা হয়েছে। যোদ্ধাদের ছুরিকাঘাতে ওই 3 সেনা ঘটনাস্থলেই নিহত হয়েছে। এরপর যোদ্ধারা ঝড়ের বেগে একটি বাড়িতে প্রবেশ করে একদল সেনাকে অবরুদ্ধ করে। বাড়ির গেটে অবস্থান নেওয়া 2 জন সেনাকে তারা হত্যা করে। এরপর বাড়ির ভেতরে থাকা সেনাদের সাথে খুব কাছ থেকে লড়াই হয় যোদ্ধাদের। একই এলাকায় আরেকটি অপারেশনে আল কাসামের যোদ্ধারা একটি ট্রুপ ক্যারিয়ারের কাছে থাকা সেনাদের ওপর হ্যান্ড গ্রেনেড ছুড়েছে। হামলায় সেখানে থাকা একদল সেনার সবাই নিহত ও আহত হয়েছে। গত কিছুদিন ধরেই জাবালিয়া এলাকায় ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে দখলদার বাহিনী। প্রতিরোধ যোদ্ধারাও এলাকাটিতে সেনাদের ওপর হামলা অব্যাহত রেখেছে। গত কয়েক সপ্তাহে জাবালিয়ায় কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। প্রায় প্রতিদিনই প্রতিরোধ যুদ্ধের ভিডিও প্রকাশ করছে আল কাসম ও আল কুদস ব্রিগেডস। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা যখন উন্নত প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নির্ভর করছে, তখন প্রতিরোধ যোদ্ধারা ব্যক্তিগত দক্ষতা ও নৈপুণ্যের ওপর নির্ভর করে তাদের মোকাবেলা করছে। এদিকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে আরও 21 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলার পরে গাজায় নিহতের সংখ্যা অফিসিয়ালি 45,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধে আহতের সংখ্যাও 1 লাখের বেশি ছাড়িয়েছে। তবে পর্যবেক্ষক ও উদ্ধারকারী সংগঠনগুলো জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হবে, কারণ বিধ্বস্ত ভবনের নিচে এখনও প্রচুর মানুষ চাপা পড়ে আছে। যুদ্ধ পরিস্থিতি ও যন্ত্রপাতির অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না। টানা 14 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন 45,000-এরও বেশি মানুষ। তবে এরপরেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। এছাড়া গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আছে ক্ষোভ, আলোচনা, সমালোচনা। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ পদত্যাগ করতে পারেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হার্জি খালেভি। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম এমন খবরই সামনে এনেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেলস হার্জি খালেভি ফেব্রুয়ারির শেষ নাগাদ তার পদ থেকে সরে যেতে পারেন। ইসরায়েলি সংবাদপত্র মারিফ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি রাজনৈতিক নেতার উদ্ধৃতি দিয়ে বলেছে, 7 অক্টোবরের হামলার সেই ঘটনার তদন্ত শেষ হওয়ার 1 মাস পর হার্জি খালেভি ফেব্রুয়ারির শেষ নাগাদ তার পদ থেকে অবসর নেবেন বলে অনুমান করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেন ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার আশেপাশের অঞ্চলগুলোতে যেই নজিরবিহীন আক্রমণ করেছিল সেগুলোর তদন্ত অবশ্যই জানুয়ারির শেষের মধ্যে শেষ করতে হবে। কাটজ ইসরায়েলি চিফ অব স্টাফকে জানিয়েছিলেন, তদন্তের ফলাফলগুলো সরবরাহ না হওয়া পর্যন্ত কোনো নতুন জেনারেল নিয়োগ করা হবে না। কাটজের নির্দেশনার আলোকে সংবাদপত্র মারিভ ইঙ্গিত দিয়েছে এই সময়সীমা হালেবির পদত্যাগ ত্বরান্বিত করতে পারে। আনাদোলু বার্তা সংস্থা বলছে, ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সাম্প্রতিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বর্তমান মহাপরিচালক জামির বর্তমান সেনাপ্রধান হার্জি হালেবির স্থলাভিষিক্ত হবার সম্ভাব্য প্রার্থী। তাইওয়ানের জন্য ৫৭ কোটি ১০ লাখ ডলারের প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। তাইওয়ানকে এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তারপরেও এখন পর্যন্ত তাইপের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী ওয়াশিংটন। অন্যদিকে তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। তারা যে কোনো মূল্যে তাইওয়ানে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে চায়। গত কয়েক বছরে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি। একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক বছরের মধ্যে গত সপ্তাহে এই অঞ্চলে সবচেয়ে বড় নৌমহড়া চালিয়েছে চীন। জাপানের দক্ষিণের দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণ চীন সাগরের মধ্যবর্তী অঞ্চলে এই মহড়ায় চীনের প্রায় ৯০টি জাহাজ অংশ নেয়। তবে এই মহড়ার কথা নিশ্চিত করেনি বেইজিং। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ৩৮টি উন্নত প্রযুক্তির আব্রামস ট্যাঙ্কস তাইওয়ানে পৌঁছায়। বলা হচ্ছে, এর মধ্য দিয়ে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন ট্যাঙ্ক পেল তাইওয়ানের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সহায়তা অনুমোদনের পর শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শান্তি, স্থিতিশীলতা ও তাইওয়ান প্রণালীর মর্যাদা বজায় রাখার ক্ষেত্রে পারস্পরিক নিবিড় সহযোগিতা অব্যাহত রাখবে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো ক্ষমতাসীন জান্তা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ২ সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর শুক্রবার রাখাইনের আনে শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তবে এই ব্যাপারে সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানো সরকারের জন্য বড় ধাক্কা। কেননা এটি ছিল রাখাইনে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি। মিয়ানমারের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড রয়েছে ১৪টি। এসব কমান্ডের অধীনে নির্দিষ্ট একটি অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত অগাস্টে চীন সীমান্তবর্তী শান রাজ্যের রাজধানী লাশিওতে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোনো আঞ্চলিক সেনা কমান্ড। ভিডিও চিত্রে দেখা গেছে, আন শহরে আঞ্চলিক সেনা সদর দপ্তরের ভবনগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলোর বড় একটি অংশ। আরাকান আর্মির মুখপাত্র খাইং থোখা দেশটির সংবাদ মাধ্যম ইরাবতীকে বলেন, রাখাইনে সরকারি বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থাং তুন ও চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার খিয়াও থানকে আটক করা হয়েছে। সরকারি বাহিনীর কিছু সেনা পালিয়ে গেছেন, তাদের ধরতে আমাদের অভিযান চলছে। তবে সরকারি বাহিনীর পক্ষ থেকে এখনও বিমান হামলা চলছে বলে জানান তিনি। এর আগে ৬ ডিসেম্বর আরাকান আর্মি এক বিবৃতিতে দাবি করে, আন শহরে অবস্থিত সরকারি বাহিনীর ৩০টির বেশি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। লোহিত সাগরের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের হামলায় বিধ্বস্ত হয়েছে তাদেরই একটি যুদ্ধবিমান।
মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ভুলবশত যুদ্ধজাহাজ থেকে ছোড়া মিসাইলের আঘাতে 2 ইঞ্জিনের FA-18 হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের 2জন পাইলট নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন, তাদের একজন আহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে বলা হয়েছে, গাইডেড মিসাইল ক্রুজার USS গেটিসবার্গ ভুলবশত একটি FA-18 হর্নেট বিমানের দিকে মিসাইল ছোড়ে। বিমানটি ওই অঞ্চলে থাকা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের কাছাকাছি উঠছিল। গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে থাকা মার্কিন বাহিনীর নৌবহর থেকে এই হামলা করা হচ্ছে। হুথিরা গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতির অংশ হিসেবে ইসরায়েলের ওপর হামলা এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও মার্কিন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।